জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতে নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। 13 দিন বন্ধ থাকার পর আজ শুরু হয়েছে স্বল্প পরিসরে ট্রেন চলাচল। নিরাপত্তা নিয়ে শঙ্কায় যাত্রীরা, সিদ্ধান্ত হয়নি আন্তনগর ট্রেন চালুর বিষয়ে। জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। রাতভর মুষলধারে বৃষ্টিতে জলজট, বিভিন্ন সড়কে কোমর সমান পানিতে চরম দুর্ভোগ। শুরু হলো শোকের আগস্ট। 75-এর এই মাসে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রথম প্রহরে ইতিহাসের মহানায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা, মোমবাতি প্রজ্বলন। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো সময় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। গতকাল সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী জানান, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই সন্ত্রাস দমন আইনের আওতায় দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কটি মামলার রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসাবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করেছে আইন মন্ত্রণালয়। জামায়াত শিবিরকে নিষিদ্ধের জন্য বিভিন্ন মহলের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেওয়া হয় সরকারকে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে জানিয়ে বুধবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো মুহূর্তে আসবে জামায়াত শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন। এটা আগেই নিষিদ্ধ ছিল। আপনারা জানেন, জিয়া রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল। সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে বলে আসছিল। সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলির মধ্যে জামায়াত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে। স্বাধীনতার 53 বছর পরে হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে লাখো শহীদের আত্মা কিছুটা শান্তি পাবে বলে মনে করেন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সহিংসতার কারণে 13 দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে স্বল্প পরিসরে ট্রেন চলাচল। সেই খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুল সালিহি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সালিহি, কমলাপুর রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তিতাস কমিউটার। এটি সকাল 10টায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা। ইতিমধ্যে 10টা বেজে পার হয়েছে 5 মিনিট মতো এবং ট্রেনটির সিগন্যাল হয়ে গেছে। এটি এক্ষুনি ছেড়ে যাবার অপেক্ষায় রয়েছে। পাশাপাশি সকাল থেকে আমরা এখান থেকে আরও 2টো ট্রেন ছেড়ে যেতে দেখেছি। একটা দেওয়ানগঞ্জ এক্সপ্রেস জামালপুর দেওয়ানগঞ্জ পর্যন্ত, আর একটি তুরাগ কমিউটার। এছাড়াও কমলাপুর রেল স্টেশন থেকে আজকে প্রথম দিনের স্বল্প পরিসরের ট্রেন চলাচলের আরও 2টি ট্রেন ছেড়ে যাবে। একটি জামালপুর কমিউটার, এরপরে আছে রাজশাহী কমিউটার। অর্থাৎ শুধুমাত্র স্বল্প দূরত্বের যে ট্রেনগুলো এখানে কমিউটার ট্রেন, লোকাল ট্রেন, যেগুলো শর্ট ডিস্টেন্সের ট্রেন, সেগুলো আসলে ছেড়ে যাচ্ছে। এবং কমলাপুর রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো শিডিউলে ছেড়ে যাওয়ার সময় কারফিউ শিথিলকালীন সময়ে সেই ট্রেনগুলো শুধু ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি, ঢাকা থেকে নারায়ণগঞ্জ গতকাল সিদ্ধান্ত হয়েছিল রেলের পক্ষ থেকে যে 4টি ট্রেন এখান থেকে চলাচল করবে নারায়ণগঞ্জে, কিন্তু সেটিও আসলে বিশেষ নিরাপত্তার কথা চিন্তা করে সেটিও বাতিল করা হয়েছে। তার মানে শুধুমাত্র আজকে 5টি কমিউটার এবং লোকাল ট্রেন দিয়ে প্রথম দিনের স্বল্প পরিসরের যাত্রা শুরু হলো। এবং সকাল থেকে ট্রেনগুলোতে আমরা দেখেছি একেবারেই যাত্রী সংখ্যা অনেক কম। বিশেষ করে অনেকেই বলছেন তারা আসলে জানেন না, যেই কারণে তারা সময় মতো আসতে পারেননি এবং এই যে প্রচারণা সেটি আসলে তাদের পক্ষ থেকে সেভাবে করা হয়নি, ফলে তারা অনেক কম যাত্রী সকাল থেকে কমিউটার ট্রেনগুলোতে আমরা দেখেছি। পাশাপাশি
কয়েকদিনের আন্দোলনে এর আগে কিন্তু এই চলমান যে সহিংসতা তাতে কিন্তু নরসিংদীতে কিশোরগঞ্জ এক্সপ্রেসে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল, যে কারণে যাত্রীরা বলছেন যে এর আগেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। সুতরাং তাদের মধ্যে কিছুটা ভয় এবং শঙ্কাও আসলে কাজ করছে যে কোনো সময় এই নিরাপত্তাহীনতা তাদের ঘটতে পারে। রেলের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে সেটির জন্য তারা আসলে সার্বিক ব্যবস্থাপনা তারা রেখেছেন, আইন শৃঙ্খলা বাহিনী। এবং সকাল থেকে আমরা রেলের স্থাপনা সহ রেল চলন্ত ট্রেনে যে রেল কর্মী তাদেরকে আসলে আমরা সজাগ দৃষ্টিতে দেখেছি। পাশাপাশি রেল কর্তৃপক্ষ বলছে যে পুরো দমে আন্তনগর ট্রেন এবং সকল কমিউটার ট্রেনগুলো চালু হতে সময় লাগবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেগুলো আসলে চালানো তাদের পক্ষে সম্ভব নয়, কেননা ট্রেন চলার মধ্যে প্রতিমধ্যে কারফিউর সময় হয়ে যেতে পারে, অথবা কারফিউ শিথিলকালীন সময়ের বাইরে কারফিউ আওতা যে সময় তার মধ্যে আসলে এগুলো পড়ে যেতে পারে। এরকম একটি ধারণা থেকে তারা পূর্ণাঙ্গ রূপে ট্রেন চলাচলের সিদ্ধান্ত আসলে নিতে পারছেন না। এই ছিল আমার কাছে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হওয়ার সর্বশেষ। ট্রেন চলাচলের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। রাত থেকে মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোমরসমান পানিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে প্রবর্তক এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, বৃষ্টি হলেই বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে, সেটি দেখানো এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত মুষলধারে বর্ষণে নগরীর বিভিন্ন নিচু এলাকা থেকে শুরু করে অলিগলি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমরা এখন আছি নগরীর প্রবর্তক মোড় এলাকায়। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। আপনারা দেখছেন এই সড়কটি কিন্তু পুরোপুরি এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই এলাকায় যারা সাধারণ মানুষজন চলাচল করছে বা যারা ডাক্তারের কাছে আসছেন, যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ পাশে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রয়েছে, সাধারণ মানুষকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে যারা গাড়ি চালক রয়েছে, রিক্সা চালক রয়েছে, তাদেরকে পানির মধ্য দিয়ে কিন্তু রিক্সা চালনা করতে হচ্ছে। এবং আমরা দেখেছি শুধু নগরীর প্রবর্তক এলাকা নয়, অন্যান্য যে নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চকবাজার, কাপাসগোলা, বাদুরতলা থেকে শুরু করে আগ্রাবাদ, সব জায়গায় বিস্তীর্ণ এলাকা কিন্তু আজকে চট্টগ্রাম পানির নিচে তলিয়ে গেছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতার কারণে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নালা নর্দমা পরিষ্কার করার কথা থাকলেও সাধারণ মানুষজন অভিযোগ করে বলছেন নালাগুলো বড় আছে, কিন্তু নালা নর্দমাগুলো সঠিক নিয়মে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার করা হয় না, যে কারণে সামান্য থেকে মুষলধারে বর্ষণ হলেই কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমরা জানি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে গত কয়েক বছর ধরে, কিন্তু তার সুফল নগরবাসী দেখছেন না। আসলে কখন এই জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর পরিত্রাণ মিলবে সেটি এখন সবার প্রশ্নের বিষয়। এবং আজকে সকাল থেকে যেটি আমরা দেখছি 112 মিলিমিটার বৃষ্টি হয়েছে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায়, এবং আজকে সারাদিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটাই আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। এছাড়া যারা পাহাড়ে বসবাস করছেন তাদেরকে নিরাপদ থাকার জন্য বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের প্রবর্তক এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। জলাবদ্ধতার খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। সময় সংবাদ আরও থাকছে। ছিটমহল বিনিময় 9 বছর, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগে উন্নয়ন হলেও এখনও পিছিয়ে কারিগরি শিক্ষা। বিশেষ বরাদ্দের দাবি স্থানীয়দের, দিবস ঘিরে নানা কর্মসূচি। 9 বছর পূর্ণ হল ছিটমহল বিনিময়ের। 2015 সালের এই দিনে 68 বছরের বন্দি দশা থেকে মুক্তি পান দেশের 111টি ছিটমহলের বাসিন্দারা। এরপর সরকারের নানামুখী উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে হয়েছে উন্নয়ন। তবে কারিগরি শিক্ষায় পিছিয়ে থাকা এসব এলাকা এগিয়ে নিতে বিশেষ বরাদ্দের প্রত্যাশা স্থানীয়দের। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে বিনিময় হয় বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা 162টি ছিটমহল। বাংলাদেশ পায় 111টি, যার সব কয়টি রংপুর বিভাগে। মুক্ত হয় 68 বছরের বন্দি দশা জীবন থেকে। একটা সময় এসব ছিটমহলের বাসিন্দারা নিজেদের পরিচয়টুকু দিতে পারেননি, বঞ্চিত ছিলেন সব ধরনের মৌলিক সুযোগ সুবিধা থেকে। সরকারের নানা উন্নয়ন কর্মযজ্ঞে এখন বিলুপ্ত ছিটমহলে যুক্ত হয়েছে পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, হয়েছে শতভাগ বিদ্যুতায়ন। দীর্ঘ 68 বছরে আমাদের কোনো দেশের কোনো পরিচয় ছিল না, এখন আমরা বাংলাদেশের নাগরিক। কারেন্ট আসছে, আগে কপি বাতি দিয়ে আমরা পড়ালেখা করছিলাম। স্কুল, মাদ্রাসা সব হয়েছে, এখন আমরা এখানে নিয়মিত স্কুল যেতে পারি। পোলা 2টা লেখাপড়া করতে পারছে, পারার পরে বর্তমান ঢাকায় একটা। নাগরিক
করতে হয়েছে, আমরা ভোটার অধিকার পাইছি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া, এখানে বসবাস করেন প্রায় 15,000 মানুষ। সরকারের সব ধরনের উন্নয়নে অংশী হতে পেরে খুশি তারা। তবে বিলুপ্ত ছিটমহলগুলোতে কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলতে বিশেষ বরাদ্দের দাবি জানান বাসিন্দারা। সুযোগ সুবিধা মতো পাইতেছি, আবাদ করতেছি, এখন আর আগের মতো টেনশন নাই। নাগরিক সুবিধায় আজকে আমরা চিকিৎসা, রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ বিভিন্ন জিনিসগুলো আমরা ফিরে পেয়েছি। এখানে চাকরি বাকরি হয়েছে, এখানে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বুদ্ধি ভাতা হয়েছে। বিলুপ্ত ছিটমহলবাসীর জীবনমান উন্নয়নে সব ধরনের পদক্ষেপের কথা জানান স্থানীয় প্রশাসন। যে প্রায় 30 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, এছাড়াও ব্রিজ, কালভার্ট নির্মিত হয়েছে এবং প্রাইমারি স্কুল রয়েছে এখানে 3টি, মাদ্রাসা রয়েছে 1টি, হাই স্কুল রয়েছে 2টি এবং কলেজ রয়েছে 1টি। তাদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষিত হচ্ছে এবং তারা উন্নয়নের যে মহাসড়কে বাংলাদেশ রয়েছে সেটার মধ্যে তারাও সম্পৃক্ত হয়েছে। 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে বাংলাদেশ ও ভারত ছিটমহল বিনিময় করে। দীর্ঘ আন্দোলনের ফসল এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচির উদ্যোগ নেয় বাসিন্দারা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদ আরও থাকছে। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চন্ডিকা হাথুরু সিংহে থাকছেন বাংলাদেশি দলের হেড কোচ। টানা ব্যর্থতা আর নানা সমালোচনার পরও হাথুরুতে আস্থা বিসিবির। বাংলাদেশের কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ সদর দফতরের সামনে মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, ছাত্রদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশকে ধ্বংসের পায়তারা করছে একটি গোষ্ঠী। এ বিষয়ে প্রবাসীদের সজাগ থাকার আহ্বান তাদের। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের হামলায় দেশের সম্পদ নষ্টের প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ছাত্রদের আন্দোলনকে সুকৌশলে ভিন্ন খাতে প্রবাহিত করেছে একটি গোষ্ঠী। বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের যে সহনশীলতা চলতেছে তার বিরুদ্ধে আমরা এখানে মানববন্ধন করছি। নিরীহ ছাত্রদেরকে ব্যবহার করে যে জঙ্গি গোষ্ঠী আজকে দেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। বয়কট টেরোরিজম এবং বয়কট বিএনপি জামাত, এই স্লোগান নিয়ে আমরা এখানে এসেছি। যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী চক্র যারা আমাদের স্বাধীনতাকে 71-এ গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল, তারা আবার নতুন করে মেতে উঠেছে, ষড়যন্ত্র করছে। মানববন্ধনে অংশ নেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক এন্ডি ভার্মট। তিনি বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশ ছিনিয়ে নিয়েছে জামায়াতে ইসলামী। We hope that European Parliament is aware of this and that they will do also a thorough investigation. বেলজিয়াম আওয়ামী লীগ এই মানববন্ধন আয়োজন করে। এতে অংশ নেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ, নেদারল্যান্ডস আওয়ামী লীগ, বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ইউরোপের অন্যান্য দেশের স্থানীয় আওয়ামী লীগ সহ প্রবাসীরা। সময় সংবাদ, বেলজিয়াম। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চন্ডিকা হাথুরু সিংহেই থাকছেন বাংলাদেশ দলের হেড কোচ। তার অধীনে সবশেষ ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে চরম ব্যর্থ টাইগাররা। ড্রেসিং রুমের পরিবেশ কিংবা ক্রিকেটারদের অ্যাপ্রোচ সবকিছু নিয়েই রয়েছে সমালোচনা। তবুও কোনো এক অজানা কারণে আরও এক আইসিসি ইভেন্টে এই লঙ্কান কোচের উপরই পূর্ণ আস্থা বিসিবির। থাকা অবস্থায় একজনকে যদি আগেই জেনে যায় যে তাকে রাখবো না, তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আবার আমরা যদি বলি যে হ্যাঁ করব, তাহলেও আবার এটা ঠিক হবে না যদি না করি। হাথুরুকে কিসের এত ভয় বিসিবির? লঙ্কান কোচকে তোয়াজ করে চলেন খোদ বিসিবি সভাপতি। পারফরমেন্স যাচ্ছে তাই, কিন্তু তাকে যেন কিছুই বলা যাবে না। 2023 সালের 31 জানুয়ারি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে যোগ দেন চন্ডিকা হাথুরু সিংহে। কিন্তু এই 1.5 বছরের বেশি সময়ে দলের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। এই সময়ে তার অধীনে 3 ফরম্যাট মিলিয়ে 73টি ম্যাচ খেলেছে টাইগাররা, যার মধ্যে সবচেয়ে বাজে অবস্থা প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই। তার দ্বিতীয় অধ্যায়ে 2টি মেগা ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। 2023 ওয়ানডে ও 2024 টি-20 বিশ্বকাপ, 2 ইভেন্টেই সবাইকে চরম হতাশ করেছে দল। 2007, 11, 15 ও 19 প্রতিটি আসরে 3টি করে ম্যাচ জিতলেও গত বছর ভারত বিশ্বকাপে সাকিবের নেতৃত্বাধীন দল জিততে পেরেছিল মোটে 2 ম্যাচ। বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। এবছর আমেরিকায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে কোয়ালিফাই করার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তা হেলায় হারিয়ে সুপার 8-এ উঠেই তৃপ্ত ছিল শান্ত বাহিনী।
বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে শীর্ষ ৮-এর শেষ ম্যাচে ব্যাটসম্যানদের হাল ছেড়ে দেওয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় আক্ষেপ হয়ে থাকবে। কিন্তু এমন দুর্দশার পরও হাথুরুতেই আশা, হাথুরুতেই ভরসা বোর্ডের। আপাতত এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই যে কোচ চেঞ্জ হবে কিনা, বাট তার টেনিয়ার হচ্ছে আপ টু চ্যাম্পিয়ন্স ট্রফি। মাঝে অনেকটা সময় দলীয় ঐক্যের কারণেই সাফল্য পেয়েছে বাংলাদেশ, কিন্তু হাথুরুর দূরদর্শিতার অভাবে সে ঐকতান হারিয়েছে। দুই তারকা সাকিব তামিমের সম্পর্ক উন্নয়নে ব্যর্থ তিনি। ড্রেসিং রুমে গুমোট এক পরিবেশ। ক্রিকেটারদের আস্থাভাজন খালেদ মাহমুদ সুজন জাতীয় দল থেকে দূরে আছেন এক হাথুরু সিংহের কারণেই। ব্যাটিং অর্ডারে নেই স্থিতিশীলতা, প্রশংসা কুড়ানো পেস আক্রমণ চ্যালেঞ্জিং উইকেটে রীতিমতো ছন্ন ছাড়া। তবুও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লঙ্কান কোচ থাকবেন টাইগারদের দায়িত্বে, কিন্তু আরেক আইসিসি ইভেন্টে হাথুরুর ওপর ভরসা করতেই ভয় পাচ্ছেন সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জামায়াত শিবিরের রাজনৈতিক নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতে নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। ১৩ দিন বন্ধ থাকার পর আজ শুরু হয়েছে স্বল্প পরিসরে ট্রেন চলাচল। নিরাপত্তা নিয়ে শঙ্কায় যাত্রীরা, সিদ্ধান্ত হয়নি আন্তনগর ট্রেন চালুর বিষয়। এবং জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসী। রাতভর মুষলধারে বৃষ্টিতে জলজট, বিভিন্ন সড়কে কোমর সমান পানিতে চরম দুর্ভোগ। এ ছিল সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।